সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিয়মিত আয়োজন প্রবাসী কথা অনুষ্ঠানে। আমি ফাবিয়া নিসা চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিওতে আছি এবং আজকে আমাদের বিশেষ অতিথি রিয়েলটর ইনভেস্টর জনাব ফেরদৌস খান। কেমন আছেন? ভালো। রিয়েলটর ইনভেস্টর এই টার্মগুলো আমেরিকাতে খুবই ওয়াইডলি ইউজ টার্ম। এখন বাড়ি কেনা বেচা বা বিজনেসের আশা নিয়ে তরুণরা বা সকলরাই খুবই এক্সাইটেড বা ইন্টারেস্টেড থাকে, কিন্তু এই চ্যাপ্টারটা নিয়ে অনেক কৌতূহল থাকে মানুষের। তো যদি শুরু থেকে স্টার্ট করতে চাই, যদি রিয়েল এস্টেট বিজনেসে কেউ নামতে চায়, কি কি তথ্য শুরুতে জানা উচিত মানুষের? রিয়েল এস্টেট কিন্তু অন্যান্য বিজনেসের মতো না। রিয়েল এস্টেট করতে গেলে প্রথমে তাকে জানতে হবে, আমেরিকাতে বিশেষ করে আমেরিকাতে রিয়েল এস্টেট করতে গেলে আপনাকে রিয়েল এস্টেট স্কুলে যেতে হবে। স্কুলে প্রথমে কোর্স শেষ করবেন, ওখানে পাস করে আসার পরে আপনাকে লাইসেন্স নেওয়ার জন্য যাইতে হবে সিটিতে। সিটিতে যে পরীক্ষা হয় সেই পরীক্ষায় পাস করার পরেই আপনি একজন লাইসেন্সড রিয়েলটর হইতে পারেন। এবং এই লাইসেন্স রিয়েলটর হওয়াটাই কিন্তু শেষ কথা নয়, কারণ তোমার লাইসেন্স তো অনেকেরই আছে, কিন্তু সবাই তো আর ব্যবসা করতে পারে না। রিয়েল এস্টেট কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমার মনে হয়, আমি এই দীর্ঘ 27 বছর চলছে এখন আমি রিয়েল এস্টেট ব্যবসায় আছি, সেটা সম্পূর্ণ মানে এটা লাইফ টাইম একটা এক্সারসাইজ। প্রথম যে জিনিসটা আমি মনে করি যে সেটা হলো যে এথিক্স। প্রত্যেক বিজনেসের একটা এথিক্স থাকে, কিন্তু আপনি যদি রিয়েল এস্টেট ব্যবসায় ঠিক এথিক্স মেনে না চলেন তাহলে এই বিজনেসে আপনার জন্য না। কারণ এখানে কিন্তু এই সমস্ত নিউ ইয়র্কেই যে বোর্ড অফ রিয়েলটর আছে তারা কিন্তু আপনাকে ওয়াচ করবে যে আপনি ঠিক মতো ব্যবসাটা করতেছেন কিনা, আনইথিক্যাল কোনো কাজ করতে পারতেছেন কিনা। এবং রিয়েল এস্টেট লাইসেন্স প্রতি 2 বছর পর পর আপনাকে রিনিউ করতে হবে। রিনিউ করার সময় আপনাকে কিছু কোর্স করতে হবে, তাহলে তারা রিনিউ করবে না। সেই প্রচুর 2 বছর অন্তর অন্তর। সে বিশেষ করে ওরা যে এথিক্স কোর্স যেটা নাকি যে আপনি যে বিজনেসটা করতেছেন সেটা কি সততার সাথে করতেছেন না এর ভিতরে আপনি কোনো বিজনেসের যে এথিক্স এটা ভায়োলেট করতেছেন। এখানে আমরা যারা নিউ ইয়র্কে আসছি আজ থেকে প্রায় ধরেন 40 বছর আগে, এবং আমি প্রায় 27 বছর চলছে আমার রিয়েল এস্টেট ব্যবসায়। এখানে প্রথম দিকে আমরা কিন্তু রিয়েল এস্টেট ব্যবসাটা এতটা বুঝতাম না। আমার এই লাইফ টাইম ব্যবসায় আমি অনেক কিছু শিখতে পেরেছি। এবং আপনি হয়তো জানেন যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও কিন্তু রিয়েল এস্টেট ব্যবসা দিয়ে শুরু করছিলেন। তো এখন এটা ধাপে ধাপে মানুষকে আসতে হবে। প্রথমে আপনি যখন একটা রিয়েল এস্টেট লাইসেন্স পেলেন, লাইসেন্স পাওয়ার পরে আপনি ওই লাইসেন্সের প্রত্যেকটা লাইসেন্সের আন্ডারে আপনি কি ব্যবসা করতে পারবেন এটা একটা ইন্ডিকেশন থাকে ওখানে। প্রথমে যে আমরা যারা শুরু করছি, আমরা প্রথমে মানে বাড়ি কেনা বেচা দিয়ে শুরু করছি, তারপরে রেন্টাল ব্যবসা, তারপরে আছে আস্তে আস্তে আমরা ইনভেস্টর হিসেবে আমরা বিভিন্ন জায়গায় রিয়েল এস্টেট ইনভেস্ট করেছি। এইভাবে কিন্তু আসতে হয়। কিন্তু আমি বাই দা বাই বলতে হয়, বর্তমান নিউ ইয়র্ক সিটিতে বিশেষ করে নিউ ইয়র্কে প্রচুর বাঙালিরা এই রিয়েল এস্টেট ব্যবসায় উৎসাহী এবং তারা প্রচুর সময় ব্যয় করছেন। আবার অনেকে সেই রিয়েল এস্টেট ব্যবসাটা ক্লিয়ার না বুঝেই এই ব্যবসা শুরু করছে। তাদের জন্য কিন্তু এটা খুবই, বিশেষ করে আমরা যারা ইমিগ্রান্ট অন্য দেশ থেকে এসেছি, আমাদের তো সব কিছু মানে রুলের ভিতরে চলতে হবে। রুলসের বাইরে গেলেই আপনি একটা বিপদে পড়ে যাবেন। অনেকে বিপদে পড়েছেও আমি জানি। কাজেই সবচেয়ে আমি যেটা মনে করব প্রায়োরিটি দিব সেটা হলো এথিক্স। আপনাকে কোড অফ এথিক্সটা মানতে হবে। তারপরে আপনি ধাপে ধাপে এই রিয়েল এস্টেট ব্যবসাটা আপনার শিখতে হবে। এটা 1-2 বছরে হবে না। কেউ যদি রিয়েল এস্টেট ব্যবসা শুরু করে তার ইনকাম মিনিমাম 1 থেকে 1.5 বছর, কোনো কোনো ক্ষেত্রে 2-3 বছরও লেগে যায় ইনকাম আসতে আর কি। তাই আমি সবাইকে বলবো যারা রিয়েল এস্টেট ব্যবসা করতে চান তারা প্রথমেই মানে এই ব্যবসার উপরে ডিপেন্ডেন্ট হবেন না। আপনি যদি মনে করেন যে আপনার আর্নিং 1 থেকে 1.5 বছর বা 2 বছর পর্যন্ত স্টেবল আছে আর্নিং, যে আপনি চালাইতে পারবেন আপনার সংসার, আপনার ফ্যামিলিকে, তখনই আপনি রিয়েল এস্টেট ব্যবসাটা শুরু করবেন ফুল টাইম। তবে আমি সাজেস্ট করি সবসময় যে এটাকে ফুল টাইম হিসেবেই প্রথমে নেবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। এটাকে পার্ট টাইম হিসেবে নেন। অন্য কিছু এখানে যারা অন্যান্য কাজ করে, রেস্টুরেন্ট বা বিভিন্ন রকমের, অনেকে ইয়েলো ক্যাব চালান বা বিভিন্ন রকমের
সেলফ এমপ্লয়িজ এগুলো আছে, এগুলো তো একটা ইনকামের একটা সাপোর্ট আপনার থাকতে হবে। তারপরে আপনার রিয়েল এস্টেট ব্যবসায় যখন ঢুকে যাবেন তখন এটা চেইন অফ আর কি ইনভেস্টমেন্ট। হ্যাঁ, আপনি একটা ক্লোজিং করেই যে আপনি রিয়েল এস্টেট ব্যবসা শিখে ফেললেন তা না, এটাকে আপনি কন্টিনিউয়াস এই 12 মাস 365 দিনই আপনার সংসারে আপনি খরচ আছে, কাজে সেটাকে মাথায় রেখে নিজে বিপদগ্রস্ত না হয়ে বা পরিবারকে বিপদগ্রস্ত ভিতরে না ফেলে আপনি ওই আস্তে ধাপে ধাপে আসতে হবে আপনাকে। এই যে 27 বছরের একটা সুদীর্ঘ পথ চলা, এটার পেছনে অনুপ্রেরণাটা কি ছিল? রিয়েল এস্টেটে কেন আসা? আসলে এই দেশে যখন আমি আসি প্রায় 40 বছর হয়ে গেছে, আমি আমেরিকাতে এসেছি। তো প্রথমে কিন্তু আমি অনেক ব্যবসায়ী শুরু করেছি। প্রথমে আমি এই দেশে যখন আসলাম তখন আমাদের প্রেসিডেন্ট ছিল রোনাল্ড রেগান। অনেক বছর আমি আসছিলাম ঠিক অন্য একটা কাজে এই দেশে বেড়াইতে। তো ওই সময় আমি নিউ ইয়র্ক টাইমসে একটা দেখলাম যে 20 বছর পরে আমেরিকাতে ইমিগ্রেটদের নিচ্ছে আর কি। তখন আমার বন্ধু বান্ধব যারা এখানে ছিল আগে থেকে তারা আমাকে সাজেস্ট করলো, তো এটা ইমিগ্রেশনের জন্য অ্যাপ্লাই করো, তারপরে তুমি যাও দেশে ফিরে। তা আমি ভাবলাম যে না, এটা তো একটা অপরচুনিটি, ওই হিসেবে আমি এখানে অ্যাপ্লাই করলাম এবং লাকিলি আমার খুব সংক্ষিপ্ত সময়, ধরেন 1-1.5 মাসের ভিতরে আমার গ্রিন কার্ড চলে আসলো। তখন এত কমপ্লিকেট ছিল না, অনেক ইজি ছিল। তখন আমি আমার এক আমেরিকান পার্টনারের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা শুরু করলাম। আমেরিকান ছেলে, হোয়াইট। তো সেই বিজনেসটা আমরা যখন আমার পার্টনার বললো যে ঠিক আছে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা করবো, তোমার বাংলাদেশের গার্মেন্টস আমরা এখানে ইম্পোর্ট করবো, তা বিক্রি করবো। তো দুর্ভাগ্যক্রমে আমার সেই আমেরিকান পার্টনারটা 1-2 বছর পরে হঠাৎ করে মারা যায়। সে মারা যাওয়ার পরে আমি তখন মানে হোপলেস হয়ে গেলাম যে আমরা একটা ব্যবসা শুরু করলাম মাত্র, এখন পার্টনার নাই, তো এখন কিভাবে আমি সার্ভাইভ করবো দেশে। তখন আমার এক বন্ধু আমাকে সাজেস্ট করলো যে যেহেতু তুমি এদেশে বিজনেসে আগ্রহী, তো বেটার তুমি রিয়েল এস্টেট কোর্স করো। তখন আমি স্কুলে গিয়ে রিয়েল এস্টেট কোর্স করলাম, ওখানে পাশ করলাম। তারপরে আমাকে পাঠাইলো সিটিতে গিয়ে পরীক্ষা দিলাম। তো তখন এত কমপ্লিকেট ছিল না পরীক্ষাটা, তো একবারেই পাশ করে গেলাম, লাইসেন্স পেলাম। তো তখন ভাবলাম যে এই রিয়েল এস্টেট ইনকাম আসতে তো আমার অনেক সময় লাগবে, আমাকে তো একটা সাপোর্টিং একটা ইনকাম লাগবে আর কি। তখন আমি ছোটখাটো একটা ব্যবসাও শুরু করলাম সাথে রিয়েল এস্টেট। এইভাবে করতে করতেই এই পর্যায়ে আসছি আর কি। মার্কেট ট্রেন্ডটা এখন কি মনে হচ্ছে আপনার কাছে? এটা কি বায়ার্স মার্কেট বলা যায়? লাস্ট 80 ইয়ার্স এদেশে রিয়েল এস্টেট মানে অর্ডারলি শুরু হয়েছে প্রায় 80 বছর আগে থেকে। তো এই সময় রিয়েল এস্টেট ব্যবসাটা হলো আপ অ্যান্ড ডাউন, কখনো দেখা যায় এটাকে তলানিতে চলে যায়, আবার কখনো দেখা যায় এটা রাইজ করতেছে এই ব্যবসা ইয়েটা। তবে আমি মনে করি যে রিয়েল এস্টেট ব্যবসায় যখন খারাপ হয় তখন মানে দুশ্চিন্তার কোনো কারণ নাই, কারণ এটা আবার ব্যাক করবে। তো আমেরিকার ইকোনমি যদি আমরা দেখি, আপনার ওয়াল স্ট্রিট যখন ফেল করে তখন রিয়েল এস্টেট রাইজ করে, আবার রিয়েল এস্টেট যখন ফল করে ওয়াল স্ট্রিট রাইট। তার কারণ একটা ব্যাপক সংখ্যক ইনভেস্টররা রিয়েল এস্টেটে ইনভেস্ট করে। তারা যখন দেখে যে ওয়াল স্ট্রিট ক্র্যাশ করছে তখন টাকাগুলো এনে ওরা রিয়েল এস্টেট, বড় বড় কোম্পানির কথা বলছি আমি, ছোটখাটো না, তারা রিয়েল এস্টেটে ইনভেস্ট করে। আবার যখন দেখে যে না রিয়েল এস্টেট ডাউন, তখন এই বাড়ি সব প্রপার্টি বিক্রি করে আবার ইনভেস্ট করে ওয়াল স্ট্রিটে। এইভাবেই আমেরিকান ইকোনমিটা চলে। তারপর একটা বিষয় আছে যে একটা বাড়ি কিনতে গেলে ইন্টারেস্ট একটা ফ্যাক্টর। যেমন আজ থেকে প্রায় ধরেন 1991-এ আমি একটা বাড়ি আমার এক আত্মীয়কে কিনে দিয়েছি। তখন ইন্টারেস্ট রেট ছিল 9%-এর উপরে, কিন্তু তখন বাড়ির দাম সস্তা ছিল। যেমন 291 একটা বাড়ি কিনে 9% ইন্টারেস্ট দিয়ে আমরা সেই লোনটা করি। কিন্তু এখন যে বিষয়টা, সেই বাড়ির প্রাইস হয়ে গেছে এখন 1.3-1.4 মিলিয়ন। এখন তো আপনি 9% ইন্টারেস্ট দিয়ে ওই বাড়ি ক্লোজ করলে পরে আপনি মারা যাবেন নির্ঘাত। কাজেই এখন আপনাকে দেখতে হবে যে আমি যে প্রাইস এখন আছে মার্কেটে, এটা আমেরিকার ইতিহাসে সবচেয়ে হাইয়েস্ট প্রাইস চলছে এখন। যেমন আমরা যেখানে বসে কথা বলছি জ্যাকসন হাইট, এই জ্যাকসন হাইটের যে বাড়িতে আমি বসে কথা বলছি এখানে আপনাদের চ্যানেল আইতে,
এই বাড়ির দাম ছিল $140-150,000। তা এখন তো অনেকেই বলে যে এখানে $1 মিলিয়ন উপরে গেছে এই বাড়ি, এই কয়েক বছরের ভিতরেই। কিন্তু কাজেই রিয়েল এস্টেট যারা করবেন তাদের এই জিনিসটা খুব ফলো করা উচিত। অ্যাডামেন্ট হওয়া যাবে না যে না আমি এটা করব, এটা থাকবো, কিন্তু তাতে আপনি নিজের মূল্যবান সময় এবং এনার্জি নষ্ট করবেন। কি মনে হয় আজকে থেকে 3 বছর বা 4 বছর বা ইভেন আগামী বছর কি দামটা কমার বা বাড়ার ট্রেন্ডটা কি মনে হয়? সবসময় কি বাড়তেই থাকবে? তা ঠিক নয়, বাড়তি থাকবে এমন নয়। যেমন আমি একটু আগে যে বললাম যে ওয়াল স্ট্রিট যখন রাইজ করে তখন রিয়েল এস্টেট ফেল করে, আবার রিয়েল এস্টেট যখন রাইজ করে ওয়াল স্ট্রিট একটু সফট হয়ে যায়। তা এখন আপনাকে ওয়াচ করতে হবে, এবং রিয়েল এস্টেটের উপরে অনেক রকমের কোর্স আছে, এগুলো করতে। যেমন রিয়েল এস্টেট আমরা যারা করি, রেসিডেন্সিয়াল আছে, কমার্শিয়াল আছে, তারপরে রিয়েল এস্টেটের ইনভেস্টর আছে যারা নাকি বাড়ি অকশন থেকে কিনে এবং রেনোভেট করে সে বাড়ি বিক্রি করবে, এই আর কি। তা এখন আমি এই মুহূর্তে বলা খুব কঠিন যে আগামীতে বাড়ির দাম কমবে কি বাড়বে, তা না। তারপর আর একটা ফ্যাক্টরও নির্ভর করে, সেটা হলো গভর্নমেন্ট পলিসি। বর্তমান যে গভর্নমেন্ট আছে তাতে কোনো মার্কেটই স্টেবল না। আপনারা হয়তো নিউজে দেখবেন যে মানুষ এখন উচ্চ দ্রব্য মূল্য, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য, এগুলো তো মানে অনেকেই অ্যাফোর্ড করতে পারছে না, যে কারণে এই প্রেশারটা পড়ে গেছে সিটির উপরে। সিটি যারা নাকি বিভিন্ন রকমের হেল্প করে, সেই হেল্পের উপরে মানুষে নির্ভর করতে হচ্ছে। তা কাজেই রিয়েল এস্টেট আগামী বছরগুলোতে কীরকম হবে এটা প্রেডিক্ট করা খুব কঠিন ব্যাপার। তারপরেও আমি বলবো যারা রিয়েল এস্টেটে অলরেডি ইনভলভ হয়ে গেছেন এবং অভিজ্ঞতা অর্জন করছেন, তারা হতাশ হওয়ার কিছু নাই, এটা আবার ব্যাক করবে। ফার্স্ট টাইম বায়ার বাড়ি কেনার ক্ষেত্রে কি কি জিনিস জানা দরকার বা কি কি কোয়ালিটি? বাড়ি কেনার ক্ষেত্রে না, দুটো ক্ষেত্রেই, বায়ারদের জন্য যদি বলেন, সেলারদের জন্য যদি বলেন। বায়ারদের জন্য যেটা বলবো, আমি সাজেস্ট করব, সেটা হলো যে বাড়ি কেনার আগে আপনার অ্যাফোর্ডেবিলিটি, আপনি কত টাকা অ্যাফোর্ড করতে পারবেন তার উপরে আপনাকে নির্ভর করতে পারে। আপনার যদি ধরেন $100,000 থাকে, পুরোটাই আপনি খরচ করে দিলেন বাড়ি কেনার ব্যাপারে, তারপরে দেখা গেল যে আপনার আর্নিং নাই, তখন তো আপনি বিপদে পড়ে যাবেন। কাজেই আপনার যে টাকা আছে তার থেকে অন্তত পক্ষে আপনার 25% টাকা সেভিংসে রাখবেন, যাতে নাকি দুঃসময়ে আপনি সেটা ব্যবহার করে নিজে সার্ভাইভ করতে পারেন। আপনি যদি পুরোটাই বাড়ি পিছিয়ে খরচ করে দেন, আপনি মহা বিপদে পড়বেন। আপনার ফ্যামিলি আছে এবং রিয়েল এস্টেট, আপনি এখন হয়তো রেন্টাল ইনকাম থাকবে না, বা আপনার রেন্টাল ইনকাম আছে কিন্তু আপনার টেনেন্ট চলে গেল, তখন তো আপনার বিরাট একটা ডিপ্রেশনে চলে যাবেন। তার ফ্যামিলি যদি মানে মাঝারি হোক বা ছোট হোক, যদি ফ্যামিলি থাকে, তখন আপনাকে এটার উপরে নির্ভর করলে চলবে না। যদি শুরু করতে হয় আর কি, তার জন্য আপনি একটা সাবসিডারি, আপনার একটা ইনকাম থাকতে হবে, সোর্স থাকতে হবে। সেই সোর্সের উপরে বেসিস করে ওভার দ্য ইয়ার আপনি যখন দেখবেন যে সব খরচ টরচ করেও বছরের শেষে আপনার অ্যাকাউন্টে $100-200,000 আছে, তখন আপনি মোটামুটি কমফোর্টেবল ওয়েতে ব্যবসা করতে পারবেন। কিন্তু আপনি হ্যান্ড টু মাউথ করে এই ব্যবসায় আসা ঠিক না। রিয়েল এস্টেট বিজনেসে নামার ক্ষেত্রে কি কি রিস্ক আইডেন্টিফাই করা উচিত? অনেক রিস্ক আছে। রিস্ক বলতে আমি বলেন যে আপনি যদি ব্যবসায়ী হিসেবে প্রথমে আসেন, তাই আমি বললাম যেটা, যে সেটা আপনাকে 1 থেকে 1.5 বছরে আপনি ইনকামের চিন্তা করতে পারবেন না। আপনি সেখানে শুধু আপনার টাইম ইনভেস্ট করবেন এটা। আর এরপরে যখন আপনি 1-2টা বাড়ি বিক্রি করবেন বা আপনার অ্যাকাউন্টে $20-30 বা $40,000 আছে, তখন আপনাকে দেখতে হবে যে এটার সেকেন্ড স্টেজটা কি। সেকেন্ড স্টেজটা বলতে আমি এটাই বোঝাচ্ছি যে তখন আপনি $1.5 লক্ষ দিয়ে আপনি মনে করেন যে একটা ফোরক্লোজারের বাড়ি আপনি কিনলেন, কিনে দেখলেন যে এটার পিছিয়ে যদি আপনি $70-80,000 খরচ করেন, আপনি যদি $400,000 দিয়ে একটা ওই রকম বাড়ি কিনেন, $70-80,000 খরচ করে ওটাকে রেনোভেট করে ওটা যদি $600,000 বিক্রি করতে পারেন, তখন একবারে আপনার অনেক টাকা চলে আসলো। তো সেটা আপনি করতে পারেন যদি আপনার $150,000 ক্যাশ থাকে। আর রিয়েল এস্টেটের যে আর একটা বিজনেস, যেমন প্রতি সপ্তাহে কুইন্স এবং বিশেষ করে নিউ ইয়র্কে এবং লং আইল্যান্ডে কতগুলো অকশন হয়, সেই অকশনে যারা নাকি ডিফল্টার, যারা নাকি ধরেন বাড়ি কিনছে কিন্তু ঠিক মতো মর্গেজ দিতে পারছে না, তখন ব্যাংক সেটাকে ফোরক্লোজারে পাঠিয়ে দেয়, এটা নির্দিষ্ট সময় পরে আর কি।
তখন এটা কোর্টে সেই বাড়িগুলো সেল হয়। সেটা মানে আমাদের দেশে যেমন অকশনে মানুষ অনেক লোকে পার্টিসিপেট করে এবং সেখানে প্রাইসের কম্পিটিশন হয়, কম্পিটিশন আপনি যদি উইন করেন সে বাড়ি কিনলেন। কিন্তু এই অকশনের বাড়ি একটা বিশাল রিস্ক আছে। রিস্কটা হলো যে সমস্ত বাড়িগুলি অকশন হয় সেই সমস্ত বাড়িতে অনেক ব্যাড টেনেন্ট থাকে, তারা ভাড়া দিচ্ছে না, যে কারণে ওই বাড়ির মালিক মর্গেজ পে করতে পারে নাই, সে ডিফল্টার হয়ে গেল। ডিফল্টার হওয়ার পরে অনেক রকমের তার ব্যাংক তাকে অনেক রকমের ওয়ার্নিং দেয় এবং ফাইনালি সে যখন কোনোভাবেই অ্যারেঞ্জ করতে পারে না মর্গেজের পয়সা টাকা, তখন তাকে কতগুলো নিয়ম কানুনের পরে সেটা চলে যায় হলো অ্যাটর্নির কাছে। অ্যাটর্নি তখন সেটাকে বলে যে না, সে তো এই টাকাগুলো পে করতে পারতেছে না, এটা অকশনে বিক্রি করে তোমরা টাকাগুলি নিয়ে নাও। ব্যাংক কিন্তু টাকা এক পয়সাও ছাড়বে না। তখন ব্যাংক সেটাকে, ওদের আবার নিজস্ব অ্যাটর্নি থাকে, ব্যাংকের অ্যাটর্নি থাকে, তারা সেটা প্লেস করে অকশনে। অকশনে যখন যায় তখন ওই মানে মর্গেজ কোম্পানি পুরা টাকা পায় না, সে যা পায় সেটাই সে মনে করে যে, কিন্তু যে লোকটার বাড়ি তার একটা ব্যাড রেকর্ড হয়ে গেল যে সে ফোরক্লোজার ডিফল্টার, তখন তার ভবিষ্যৎ খুবই অন্ধকার। তো আমি মনে করি যে আমরা যারা নতুন ইমিগ্রেন্ট দেশে আসছি, এই অন্ধকারের ভিতরে যেন কেউ না যায়, নিজেকে সেফ রেখে যেন ব্যবসাগুলো করতে পারে। আমাদের কমিউনিটিতে বা অন্য কমিউনিটিতে দেখা যায়, যেটা নিয়ে আপনি কথা বললেন কিছুক্ষণ আগে, যে ভাড়াটিয়ারা ভাড়া দিচ্ছে না, সেক্ষেত্রে অ্যাডভাইসটা কি হবে? কোনো কি মানে ডকুমেন্ট লিস্ট বা আমরা কিভাবে জানবো যে উনি একজন কোয়ালিফাইড ভাড়াটিয়া বা টেনান্ট হতে পারে? অনেক রকম পদ্ধতি আছে। বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমার অভিজ্ঞতা থেকে যেটা আমি দেখেছি, যে কোনো টেনেন্টকে ভাড়া দেওয়ার আগে তার প্রফেশনটা কি, এবং সেই প্রফেশনটা কি পার্মানেন্ট কোনো প্রফেশন নাকি টেম্পোরারি কোনো প্রফেশন, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং কোনো ভাড়াটেকেই ভাড়া দেওয়া ঠিক না লিজ ছাড়া। আপনার বাড়ি যদি লিজ না থাকে, লিজ হলো আপনার ডকুমেন্ট, তাকে ভাড়া দিচ্ছেন, কিন্তু লিজের ভিতরে অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। সেই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যখন ভায়োলেট করে সে মানে টেনেন্ট, তখন তাকে কোর্টে নিতে পারেন ইভিকশনের জন্য। আপনি ইভিকশনের জন্য কোর্টে নিলেন, তখন জাজ দেখবে যে তার কোনো লিজ আছে কিনা। যদি লিজ না থাকে, ফ্রেন্ডলি আত্মীয় স্বজন পরিচিত এই বিয়ে আপনি ভাড়া দিয়ে দিয়েছেন, কিন্তু সে আপনাকে বিপদে ফেলতে পারে। তো এই ক্যাশ আমি প্রথমে মনে করব যে কোনো নিউ বায়ার যদি বাড়ি কিনে ভাড়া দেয়, ফার্স্ট থিং হলো তার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেখা, তার কোনো স্টেবল ইনকাম আছে কিনা এবং তার পরিবারে কয়জন মেম্বার, এগুলো দেখে তারপরে তাকে ভাড়া দেওয়া ঠিক। আরেকটা প্রশ্ন আপনাকে করা ছিল, ফার্স্ট টাইম হোম বায়াররা কি কি ফ্যাসিলিটিস পেয়ে থাকে? ফার্স্ট টাইম হোম বায়াররা বেসিক্যালি সিটির কতগুলো প্রোগ্রাম আছে। যেমন ধরেন আপনার ডাউন পেমেন্ট নাই, আপনাকে কতগুলো কোর্স আছে এখানে করতে হয়, সেই কোর্স করার পরে আপনি যদি কোয়ালিফাই হন, তখন আপনার ডাউন পেমেন্টের একটা অংশ আপনাকে ওরা দেবে। এটা অনেকে বলে এটা নন রিফান্ডেবল, কিন্তু সিটির কিছু পলিসি আছে, সেই পলিসির ভিতর দিয়ে গেলে আলটিমেটলি সিটি লুজার না, আপনার দুই পক্ষই বায়ার এবং ফাইন্যান্সার যে সিটি, সে দুই পক্ষই উইন উইন সিচুয়েশনে থাকে। কারণ সিটিকে তো এগুলো করতে হয়, সিটি গভর্নমেন্টের প্রধান কাজই হলো যে সিটিজেনদেরকে হেল্প করা। তো এটা ফার্স্ট টাইম হোম বায়াররা এই ফ্যাসিলিটিটা পায় সাধারণত। কিন্তু আরেকটা জিনিস আপনাকে বলি, যেমন কোনো বাড়ি একজনে কেনার পরে তার আবার কিছু টাকা জমে গেল, সে আর একটা বাড়ি কিনবে, এবং প্রথম বাড়িটা সে যখন কিনলো সেটা হলো তার থাকার বাড়ি, মানে নিজে থাকবে সেই জন্য। সেকেন্ড বাড়িটার ব্যাপারে কিন্তু সেটা হলো ইনভেস্টমেন্ট প্রপার্টি, সেই বাড়িটা কেনার ব্যাপারে কিন্তু তার কেয়ারফুল হতে হবে। যেমন যেমন মর্গেজ কমানোর জন্য কিছু ভালো রেটে মর্গেজ করার জন্য অনেকে করে কি সব বাড়ি প্রাইমারি হাউস হিসেবে দেখাই দেয়, এটা কিন্তু বেআইনি, জঘন্যভাবে বেআইনি। এবং এটা যদি কেউ করে এবং সেটা যদি ধরা পড়ে, তার আবার পানিশমেন্ট আছে। সাধারণত আপনার ইনভেস্টমেন্ট হাউস যেটা, সেটার ইন্টারেস্ট একটু বেশি থাকে, আর প্রাইমারি হাউসের ইন্টারেস্টটা অনেক কম থাকে। যেমন আপনার এফএসি লোন আছে, এফএসি লোনে আপনি 3% ডাউন দিয়ে আপনি প্রথমে বাড়ি কিনতে পারবেন, কিন্তু আপনি যখন ইনভেস্টমেন্ট প্রপার্টিতে যাবেন তখন কিন্তু 3% হবে না, তখন হাই ইন্টারেস্ট আপনার 6-7% ইন্টারেস্ট আপনাকে বাড়িটা কিনতে হবে। কাজে এই অনেকে এই সুযোগ সুবিধাটা হাইড করে, কিন্তু এটা বেআইনি, আমি মনে করি বেআইনি, এবং এই রিস্ক কাকে নেওয়া ঠিক না।
বাড়ি বেচা কেনার ক্ষেত্রে একজন লাইসেন্স রিয়েলটরের তাহলে প্রয়োজনীয়তা অনেক বেশি থাকছে। অবশ্যই অবশ্যই। তবে আমি যেটা বলছি, আগেও বললাম, এখনো রিপিট করতেছি কথাটা, সেটা হলো যে প্রথম এসেই রিয়েল এস্টেটের উপরে নির্ভর করবেন না, একটা ইনকাম থাকতে হবে, তারপরে আপনি আস্তে 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 গ্রো করেন। রিয়েল এস্টেট বিজনেসটা লাইফ টাইম এডুকেশন, এটা প্রতিটি দিনই যখন আপনি করবেন তখন নতুন কিছু শিখতে পারবেন। এই শিখে শিখে আপনাকে অভিজ্ঞতা অর্জন করে স্টেবল হতে হবে। তবে সবচেয়ে বড় হলো এথিক্স। আমাদের বাঙালি ভাইয়েরা অনেকে দেখি তার কিছু মানে না, তারা মানে ইচ্ছামতো কাজ করে। অনেকে ধরা পড়েন নাই, তারা লাকি, কিন্তু অনেকেই ধরা পড়ে জেলেও গেছে। এথিক্সের মধ্যে কি কি ইনক্লুড করবেন? এথিক্স একটা কোর্স, ফুল কোর্স। আপনারা যেমন কলেজ ইউনিভার্সিটিতে একটা কোর্স পড়েন না, যেমন ওইরকম একটা কোর্স। এটা প্রতি 2 বছর অন্তর অন্তর আপনাকে রিয়েল এস্টেট লাইসেন্সটা রিনিউ করতে হয়। এবং মোস্টলি ওরা দেখে যে প্রত্যেক বছরই কিন্তু 2 বছর 3 বছর পর পরই রিয়েল এস্টেট ল চেঞ্জ হচ্ছে। আপনি রিয়েল এস্টেট বিজনেস করতে গেলে আপনাকে আপডেট রাখতে হবে যে এখন কি কি নতুন ল আসলো। এই জন্যই ওরা প্রতি 2 বছর অন্তর অন্তর একটা কোর্স করে তারপরে আপনি লাইসেন্সটা ওরা রিনিউ করবে। এবং এথিক্সটা ভেরি ইম্পর্টেন্ট, যেটা ধরেন আমাদের কমিউনিটির লোকরা খুব একটা মানে না, কিন্তু রিয়েল এস্টেট বিজনেস এটা মানার দরকার। যে কোনো সময় যে কেউ বিপদে পড়তে পারে, মানে এটা হলো যে আপনি সততার সাথে ব্যবসা করবেন। তারপরে আপনি কি বায়ার যখন নিয়ে আপনি ডিল করবেন, বায়ার এজেন্ট, তখন তাকে আপনি কি কি ইনফরমেশন দিবেন, কিছু হাইড করতে পারবেন না। আপনি মিথ্যা কথা বলে একটা বাড়ি বিক্রি করে দিলেন, আপনি বিপদে পড়ে যাবেন। এবং অনেক কিছুই আছে, যেমন বাড়ির মালিক যারা বাড়ি বিক্রি করে, তাদেরও কিন্তু অনেক কিছু নিয়মকানুনের ভিতরে করতে হবে। আপনি কিছু কিছু জিনিস আছে যে বাড়ি বিক্রি করার 10 বছর পরেও আপনাকে পেনাল্টি করতে পারে। যেমন ধরেন আপনার বাড়িতে $10,000 ওয়াটার বিল আছে, আপনি হাইড করলেন, হয়তো বা অ্যাটর্নি ওভারলুক করলো, কিন্তু আপনি যখন নতুন বাড়িতে গেলেন দেখবেন যে বিল আসছে একটা $10,000, তো তখন আপনাকে কমপ্লেন করলে ওই বাড়ির মালিক সেটা লায়াবল। তারপরে কিছু কিছুই আছে স্ট্রাকচারাল, যেমন ধরেন সুয়েজ লাইন, তারপরে গ্যাস লাইন, যেমন ধরেন অনেকের হিটিং যে কন্টেনার, এটা অনেকের মাটির নিচে থাকে, সেটা লিক হয়েছে কিনা, আশেপাশে কোনো জায়গা পলিউট হয়েছে কিনা, এগুলো যদি আপনার জানা থাকে এগুলি আপনাকে ডিসক্লোজ করতে হবে, ফুল ডিসক্লোজ। আপনি যদি একটা হাইড করেন তখন কিন্তু আপনাকে সিটি ধরবে, সিটি আপনাকে তখন জেলেও নিতে পারে। এই জিনিসগুলো কি ইন্সপেকশনের সময় তাহলে ধরা পড়ে না? ইন্সপেকশনটা হলো যেমন রিয়েল এস্টেট বাড়ি যখন আপনি সিলেক্ট করবেন যে বাড়িটা আমি কিনবো, তখন যে ইন্সপেক্টররা সার্টিফিকেটটা দেয়, তারা বেসিক্যালি ওই উপরে যা দেখে সেটার উপরে বেসিস করে দেয়, কিন্তু আপনার ওয়ালের ওই পারে কি আছে ও তো জানে না। ও একটা স্টেটমেন্ট লেখে, কিংবা মাটির নিচে যদি কোনো ট্যাঙ্কার থাকে, ফুয়েল ট্যাঙ্কার বা অন্য কিছু, ওখানে কোনো পলিউশন হচ্ছে কিনা, ওটা লিক আছে কিনা, এটা তো সে জানে না। এটা অনেক পরে ধরা পড়লে সেটা নিয়ে সমস্যা হবে। কিন্তু একটা সবচেয়ে ভালো দিক হলো, আমি মনে করি অনেস্ট দিক, সেটা হলো এই সমস্ত বিষয়ে যখন কোশ্চেন আসবে তখন সে বলবে জানি না, আমি তো মাটি খুঁড়ে দেখিনি যে আমার ট্যাঙ্কার লিক আছে কিনা। কাজেই কতগুলো ফর্ম আছে আর কি, ডিসক্লোজার ফর্ম, ওখানে বলতে হবে যে আমি জানি না, তখন আপনি মাপ পাবেন। কিন্তু আপনি তো ওই ডিসক্লোজার ফর্ম ঠিক মতো ফিল আপ না করেন, তখন আপনি বিপদে পড়ে যাবেন, তুমি এটা ডিসক্লোজ করো না কেন। দর্শক মণ্ডলী, আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিলাম জনাব ফেরদৌস খানের কাছ থেকে। অনুষ্ঠান শেষ করবার আগে ওনার কাছ থেকে আমরা শেষ একটা পরামর্শ যদি আমাদের দর্শকদের জন্য থাকে, যারা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট আসতে চাচ্ছেন। জীবনের প্রতিটি ক্ষেত্রেই আপনি সততা মেনে চলবেন, দেখবেন যে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। আর অসৎ ব্যবসায়ীদের কখনই টুডে অর টুমরো তারা ধরা পড়বেই বা কোনো একটা বিপদে পড়বেই, তখন আর মানে ব্যাক করার কোনো পথ থাকবে না। কাজেই আপনাকে সততার সাথে ব্যবসা করতে হবে, এবং বায়ার এবং সেলার উভয়কেই আপনি সব কিছু ডিসক্লোজ করবেন যে বাড়ির কন্ডিশন এই, বাড়িতে এই সমস্যা আছে, এগুলো মেনে নিয়ে আপনি অ্যাকসেপ্ট করছেন। এই জন্য ওই রিয়েল এস্টেটে কতগুলো ডিসক্লোজার ফর্ম থাকে, সেই ফর্মগুলো কারেক্টলি ফিল আপ করবেন। এবং আপনি যদি না করেন এবং কেউ যদি সিটিতে কমপ্লেন করে এবং দেখে যে না এই সমস্ত বিষয়গুলো আপনি ডিসক্লোজ করেন নাই, আপনার লাইসেন্স সাসপেন্ড হয়ে যাবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সুপ্রিয় দর্শক, আমি ফাবিহা নিসা চ্যানেল আই নিউ ইয়র্ক স্টুডিও থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের অনুষ্ঠানে আরো অনেক আয়োজন নিয়ে। ধন্যবাদ।